আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জাবালিয়ায় সুড়ঙ্গ থেকে ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। গাজায় নারী ও শিশু সহ নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। আধুনিক আগ্নেয়াস্ত্রের মুখে ধৈর্য ও সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন জিম্মি জাহাজ আবদুল্লাহর নাবিকরা। ক্যাপ্টেনের বর্ণনায় ভয়ঙ্কর অভিজ্ঞতা। চীন প্রবাসীরা সংবর্ধনা দিল কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। এবং কোরবানির পশুর চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে বাজার ধরার প্রস্তুতি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েল সেনাবাহিনী। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যার বেশিরভাগই শিশু ও নারী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানায় বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। হামাসের হামলায় ওই ফেস্টিভ্যালে ৩৫০ জন প্রাণ হারান। মরদেহ উদ্ধার হওয়া ৩ জনই ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মরদেহ ৩টি একটি সুড়ঙ্গের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম। নিহত ৩ জন হলেন শনি লুক, অমিত বুসলিকা এবং ইজ্জাক গ্যালারেন্টার। ৭ই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে ৭৯,০০০-এর বেশি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এখন পর্যন্ত ১৫,০০০-এর বেশি শিশু নিহত হয়েছেন। মইনুল হাসান, চ্যানেল আই। সোমালীয় জলদস্যুদের কবল থেকে ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হতে মালিকপক্ষ সরকারের অবদানের পাশাপাশি আন্তর্জাতিক মহলের সাহায্য সহযোগিতা ছিল। জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জানিয়েছেন, ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্রের মুখে নাবিকরা ধৈর্য ও সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। পরাগ আজিমের রিপোর্ট। গত ১২ই মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মুক্তিপণ আদায়ের পর ১ মাসের মাথায় জলদস্যুরা জাহাজটি মুক্ত করে দেয়। পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে এমভি আবদুল্লাহ ২৩ নাবিক সহ দেশে ফিরে আসে মঙ্গলবার। জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ এখন ঢাকায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। যখন ওর মনোবলটা আমি শক্ত দেখছি, তখন থেকে আমি জিনিসটা আসলে মনে করছি নর্মাল, ঠিক হয়ে যাবে সব। প্রথম দিনে পুরোটাই শকিং গেছে। পরের দিন যখন আব্বু কল দেওয়া শুরু করছে, তখন থেকে আমরা আস্তে আস্তে নর্মাল হয়েছি। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর যে দুর্বিষহ সময় পার করেছেন, চ্যানেল আইয়ের কাছে তার বর্ণনা করেন জাহাজের মাস্টার। প্রথমে একটা নটেড একটা রোপ আছে, তার মধ্যে হুক আছে, ওটা আমাদের শিপের ইয়েতে মেরে দেয়, আপনার বডিতে মেরে দেয়। একজনেই ওই যে নটেড রোপ দিয়ে দড়ি বেয়ে বেয়ে উঠে গেছে। অস্ত্র কাঁধের উপর ছিল, যেটা AK-47 M16, তারপরে রকেট ল্যান্সার ছিল, ওই যে কাঁধের উপর করে রকেট ল্যান্সারও তুলছে। তারপর সবাই ক্যাপচার ইয়েতে ভিতরে, সবাই ওখানে বলছে ওই দরজায় বসে আছে AK-47 নিয়ে, পিছনে দুই পাশের দরজায় ওরা বসে আছে, কাউকে বের হতে দিচ্ছে না। তাদের মুক্ত হওয়ার পেছনে যারা কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। আমাদের ওই সিও সাহেব এক্সপ্লেন করলে এটা ইন্টারন্যাশনালি একটা সমঝোতা হয়েছে,
যা একটা চ্যানেল মেনটেন করে, সমঝোতা যেটা কীভাবে হয়েছিল ইন্টারন্যাশনালি, আমেরিকা, কেনিয়া, তারপরে সোমালিয়ান সরকার, সব একটা আমাদের সরকার সব মিলে একটা ব্রিজ ছিল, যেটা আমরা কিছু জানতাম না। ওটা আমাদের কোম্পানি জানে, প্লাস এরা জানে মাঝখানে যারা ছিল ব্রিজিং, ওরা জানবে। আগামী দিনেও এই পেশায় থাকতে চান ৩৫ বছর আগে সাগরের জীবন বেছে নেওয়া এই সাহসী নাবিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের গুরুত্ব অনেক। বিদেশে বসবাস করা বাংলাদেশিদের বাদ দিয়ে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়ার কষ্টসাধ্য এমন মন্তব্য করেছেন চীনে বসবাস করা বাংলাদেশিরা। তারা বলেছেন, আধুনিক ও শিক্ষা নির্ভর বাংলাদেশের জন্য প্রয়োজন দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ। আর চীন প্রবাসীদের দেওয়া সংবর্ধনার জবাবে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। চীন প্রযুক্তি, শিক্ষা আর অর্থনীতির বিশাল শক্তি নিয়ে বিশ্বের বুকে গর্বের সাথে এগিয়ে চলা দেশ। চীনের বিভিন্ন শহরে বসবাস করা বাংলাদেশিরা সংবর্ধনা দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। মালয়েশিয়া এডুর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনায় একক বক্তা ছিলেন তিনি। আজকে বাংলাদেশের খাদ্যের স্বয়ংভরতা আমরা একটা জায়গায় এসেছি, কোনো সন্দেহ নাই। আমার দেখা চীনের কৃষির বিবর্তনটা কিভাবে হয়েছে, আমি খুব একজন বিদেশি হিসেবে আমি খুব ক্লোজলি এটা ওয়াচ করেছি, ভেরি ক্লোজলি। এইগুলো দেখে আমি যদি এর ভেতরে না ঢুকতে পারি, আমি শুধু চীন নয়, সারা পৃথিবী থেকে আমি ছিটকে পড়ে যাব। কিছু করার নেই প্রযুক্তির সাথে না থাকলে। এরপর মুক্ত আলোচনা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করা বাংলাদেশি অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী, শিক্ষার্থীরা প্রশ্ন করেন এই গণমাধ্যম ব্যক্তিত্বকে। আমরা যদিও এখানে আছি, কিন্তু দেশের গবেষকদের সাথে আমরা কাজ করতে চাই, কিন্তু আনফরচুনেটলি আমরা সেই সুযোগগুলা পাচ্ছি না। আমাদের সেক্ষেত্রে আমাদের ডিজিটাল ইকোনমি দরকার। যেমন এখানে টোর সিস্টেম হয়, টোর সিস্টেমটা পুরোটাই অটোমাইজেশন। এইসব টেকনোলজিগুলো যে আমরা আমাদের নিয়ে যেতে পারি, এতটুকু আমাদের দানজট কমে যাবে। একটা ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছি গত বছর। তো আমি শুধু ওই ইউনিভার্সিটি না, চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নেই মাঝে মাঝে, চাইনিজদের প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্লাস নেই। আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা চায়নাতে আসতে চায়, বিভিন্ন উপায়ে আসতে গিয়ে দেখা যাচ্ছে স্ক্যামিং হওয়ার সম্ভাবনা থাকে বা হয় অনেকে। সো সেই বিষয়টাও আসলে জানানো যে আমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে যদি আসে বা প্রপার ওয়েতে যদি আসে, তাহলে এই স্ক্যামিংটা ভয়টা থাকে না। আমাদের দেশের সায়েন্টিস্টরা কোনো দুর্নীতি অথবা তারা সম্মানিত না হওয়ার জন্য অন্য দেশে চলে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার সাথে মোরালিটিটা খুব বড়ভাবে জড়িত। শাইখ সিরাজ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকেই এর উন্নয়নে অংশগ্রহণ করা প্রয়োজন। আজকে বাংলাদেশের ইকোনমি এত ভাইব্রেন্ট কেন, এত কোভিড কেন, এখন ইউক্রেন যুদ্ধ চলছে, মিডল ইস্টে শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ তো টের পায়নি। খাবারও কোনোদিন কমে নাই, বা আমাদের কোনো গ্রোসারিতে রেকো খালি হয় নাই। এর বাস্তবতা হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে, মাঝারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সংগতিটা, এটা অনেক স্ট্রং, এখন পর্যন্ত অনেক স্ট্রং। শিক্ষা খাত নিয়ে চীনে কাজ করা মালয়েশিয়া এডু জানিয়েছে, প্রতি বছর ফ্রি স্কলারশিপ সহ চীনে বাংলাদেশ থেকে 20,000-এর মতো শিক্ষার্থী আসে। এমন একটা সময় ছিল যখন প্রবাসে বাংলাদেশি মানেই হচ্ছে ছোট চাকরি করে বা শ্রমিক এমন কেউ। তবে সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। বিশ্ব যত এগিয়েছে বাংলাদেশও। চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন গবেষণায় কর্মরত রয়েছে বাংলাদেশের সন্তানরা, যেটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ। চায়নার গুয়ানজু থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। কোরবানির প্রাণীর চাহিদা পূরণে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। গত বছরের মতো এবারও সারা দেশে প্রাণী সম্পদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। ছোট ও মাঝারি খামারের পাশাপাশি বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে কোরবানির বাজার ধরার নানান প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছর কোরবানি হয়েছিল প্রায় 1,25,00,000 প্রাণী। সেই হিসেবে এবারের প্রস্তুতি তার থেকেও বেশি, 1,29,44,000।
চলতি মৌসুমে অতিরিক্ত গরমে প্রাণীর খামারে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও কোরবানির বাজারকে ঘিরে খামারিদের প্রত্যাশা বেড়েছে। এমন প্রত্যাশার কথা জানালেন রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ। এটি উত্তরবঙ্গের বেশ বড় একটি গরুর খামার। কোরবানির বাজার ধরতে তারা এবার শুদ্ধতা যাচাইয়ের সবগুলো শর্ত মেনে মোটাতাজাকরণ করেছে 1100টি গরু। এখানে আমরা প্রথমে 7 থেকে 8টা গরু পাঠিয়েছি। ওটা দিয়ে শুরু এখন 1100, এখানে 1100 গরু। এখানে মোস্টলি শাহিওয়াল আছে, হাসা আছে, মির কাদিমের হাসা যেটা বলে, তারপরে কিছু বলদ আছে, কিছু মহিষ আছে, কিছু হোয়াইট মহিষ আছে। আচ্ছা, আমাদের প্রচুর জমি আছে এখানে, নেপিয়ার এবং ভুট্টা থেকে যে সাইলেজ করা হয় এবং দানাদার সম্পূর্ণ ন্যাচারাল। এবং এই ফার্মটি কিন্তু আমরা প্রথম ISO সার্টিফাইড এবং অর্গানিক সার্টিফাইড ফার্ম। কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যোগগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন মাংসের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়নে আরও দক্ষ হওয়া জরুরি বলে মনে করছেন উদ্যোক্তা সালাউদ্দিন আলমগীর। ইন্ডিয়াতে 6 কোটি গাভী যা প্রোডাকশন দেয়, আমেরিকাতে 1 কোটি গাভী ততটুকু প্রোডাকশন দিচ্ছে। আপনার ব্রাজিলের যে জার্মানির মিল্ক প্রোডাক্টিভিটি 4 টাইমস। আমাদের কিন্তু দেশীয় গাভীগুলো মাত্র 1/2 লিটার মিল্ক দিচ্ছে, মিট মাত্র 100 কেজি দিচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা জাত উন্নয়নের জন্য যে পলিসি সাপোর্টগুলো প্রয়োজন, আমি মনে করতেছি যে আমাদের মতো কোম্পানি যদি এগুলোতে ইনভেস্ট করতে চায়, বিফোর ফিক্সিং দ্য পলিসি ইট উইল নট বি এ গুড আইডিয়া। কৃষি বাণিজ্যের ক্ষেত্রে এমন বড় বিনিয়োগ প্রকল্পগুলো একদিকে যেমন নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে এসছে, একইভাবে বিদেশে আমাদের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় বাজার সৃষ্টির সুযোগ রয়েছে। রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ থেকে শাইখ সিরাজ সেনলাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটির মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার এখানে ক্ষণের বিরতি। সংবাদে আবার আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে হাঁস পালন করে নিজের অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছেন খামারি ফারুক। প্রবল ইচ্ছাশক্তি, আস্থা আর কঠোর পরিশ্রম করে বর্তমানে তার মাসে আয় 70 থেকে 80 হাজার টাকা। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীর চরাঞ্চলে অস্থায়ী শেড করে হাঁসের খামার গড়ে তুলেছেন খামারি ফারুক। শুরুতে 2.5 লাখ টাকা দিয়ে ক্যাম্বেল জাতের 700 হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে 1000 হাঁস রয়েছে। অধিকাংশ হাঁসই প্রতিদিন ডিম দেয়। ভবিষ্যতে ইচ্ছা আছে যদি সরকার সাহায্য করে তাহলে এটা হ্যাঁসারিতে আমি পরিণত করব। প্রাকৃতিক ভাবে হাঁস খাবার খায়, ওই সন্ধ্যার সময় 50 কেজি করে শুধু গম দেই, এটুকুই খরচ, সারাদিনে কোনো খাবার দেই না। যমুনা নদীর পানি বাড়লে বাড়ির পাশে বিলের মাঝখানে স্থায়ী নির্মিত শেডে হাঁসগুলো রাখতে ফারুককে পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। আমরা সাধারণত খামারিদেরকে সহযোগিতা করি, প্রশিক্ষণ দিয়ে খামার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা প্রশিক্ষণ দান করি। আর আমাদের হসপিটালে সরকারিভাবে বেশ কিছু ওষুধের সাপ্লাই আছে। তাদের যখন সমস্যা হয় তখন হাসপাতালে আসলে আমরা সেগুলোকে পোস্টমর্টম করে ডায়াগনোসিস করে যে ওষুধ দরকার হাসপাতালে যদি সেটা থেকে থাকে তাহলে সেই ওষুধটা আমরা দিয়ে থাকি। ক্যাম্বেল জাতের হাঁসগুলো 3 মাস একাধারে ডিম দিয়ে থাকে। 15 থেকে 20 দিন বিরতি দিয়ে আবারও ডিম দেয় তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জনবহুল শিল্পাঞ্চল আশুলিয়ায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল খনন ও উদ্ধার শুরু হয়েছে। প্রভাবশালীদের দখল দূষণে অস্তিত্ব সংকটে নলিরপাড় খালে এমন কার্যক্রমে আশাবাদী স্থানীয়রা। খালের বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেছে উপজেলার প্রশাসন। জাকির হাসানের তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। দীর্ঘদিনের দখল দূষণে ভাগাড়ে পরিণত হয়ে মৃতপ্রায় আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার নলিরপাড় খাল। দখল, মশার অবাধ প্রজনন আর রোগ জীবাণু ছড়ানো রোধে 3 কিলোমিটার দীর্ঘ খালে শুরু হয়েছে উদ্ধার ও খনন কার্যক্রম। কার্যক্রম শেষ হলে উপজেলার ঘনবসতিপূর্ণ এই জনপদে জলাবদ্ধতা কমবে বলে আশাবাদ
স্থানীয় সংসদ সদস্যের। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি জনস্বার্থে এলাকার অন্যান্য খালগুলোকেও উদ্ধারের পাশাপাশি খননের আওতায় নিয়ে আসার প্রত্যয় জানান তিনি। ঢাকা 19 সংসদীয় আসনে যে কয়টি খাল আছে প্রত্যেকটি খালই পুনরুদ্ধার করে পানি যাতে খুব সহজেই চলাচল করতে পারে, খালি নদীতে গিয়ে পড়তে পারে, সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সবার সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টায় প্রাণ প্রকৃতি রক্ষার কার্যক্রমকে আরো বেগবান করবে বলছে উপজেলা প্রশাসন। যে খালগুলা পুনরুদ্ধার হয়েছে এগুলা দখলমুক্ত রাখা, নদীতে যেন পানির ধারা বজায় থাকে বা খালগুলোতে যেন পানির প্রবাহ সঠিক থাকে, সেটা নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা করব। যথাযথ মনিটরিং এর মাধ্যমে উদ্ধার ও খনন কার্যক্রম শেষ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যতে দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থার দাবি স্থানীয়দের। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।